আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা সম্পূর্ণরূপে আইসিটির ৩য় অধ্যায়টা দেখার চেষ্টা করব। আ আইসিটির ৩য় অধ্যায়ে আমরা এমনভাবে বোঝার ট্রাই করব যেন সেটা একেবারে আমাদের সরাসরি মাথায় গেঁথে যায়। আমরা এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার ট্রাই করব। আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি এখানে দেখাবো। আমরা তোমাদেরকে আ সরাসরি আমরা লাইভ এক্সপেরিমেন্ট গুলা দেখাবো আসলে যে কিভাবে আমরা আইসিটির নিরাপদ ব্যবহার করতে পারি এবং নৈতিক ব্যবহার করতে পারি। এবং আইসিটির যেহেতু আমি আইসিটি ফিল্ডে কাজ করি, সুতরাং আমার মনে হয় যে আমি তোমাদেরকে এটা সবথেকে বেস্ট ভাবে প্রেজেন্ট করতে পারবো বা বোঝাতে পারবো। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। জাস্ট কয়েকটা মিনিট, আগামী কয়েকটা মিনিটে তোমাদেরকে এই ব্যাপারে, এই বিষয়ে একেবারে দক্ষ করে তুলবো। চিন্তাভাবনা আ সুন্দর করে ডেভেলপ করিয়ে দেব আমি নিজে। তো দেখো এই অধ্যায়ে কি আছে? যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার, তার মানে আমরা এই যে আইসিটির বিভিন্ন ধরনের যত যন্ত্রপাতি ব্যবহার করতেছি, এইগুলো আমরা কিভাবে আ নিরাপদে ব্যবহার করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। আচ্ছা, আমরা যে আইসিটি ব্যবহার করছি, এখানে নৈতিকতা বা অনৈতিকতার কি ব্যাপার আছে, রাইট? তারপরে দুর্নীতি নিরসনে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কিভাবে করতে পারি। তারপরে পাসওয়ার্ড। এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমরা শেখানোর ট্রাই করব যে পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে কোনো ডকুমেন্টকে বা আ কোনো অ্যাকাউন্টকে বা যেকোনো কিছুকে কিভাবে আমরা নিরাপদে রাখতে পারি। তারপরে ঝুঁকি মুক্তভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারে আচ্ছা, তারপরে হচ্ছে তথ্য অধিকার সম্পর্কে। এখানে দেখো তথ্য অধিকার বলতে কি বোঝায়? তথ্য অধিকার মানে হচ্ছে তথ্য প্রাপ্তির অধিকার। আমরা একটা দেশের নাগরিক। নাগরিক হিসেবে আমরা এই দেশে বসবাস করছি। সো আমাদেরকে নাগরিক হিসেবে বেশ কিছু ধরনের তথ্য অধিকার দেয়া হয়েছে যে আমরা চাইলেই সরকারি বা আ আমরা নাগরিক হিসেবে যত তথ্য আমাদের আম অধিকার আছে সেগুলার অ্যাক্সেস আমরা কিভাবে পেতে পারি অনলাইনে বা আইসিটি ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে নিরাপত্তার ধারণাটা, এটা তোমরা একটু এই যে বইটা একটু রিডিং পড়ে নিবা। আমি তোমাদেরকে একটু মুখে এক্সপ্লেন করে দিই শোনো। আ একটা সময় ছিল যখন আইসিটি ছিল না, তথ্য যোগাযোগ প্রযুক্তি ছিল না। তখন আ ঘরবাড়িতে চুরি হতো, বাসাবাড়িতে চুরি হতো কিংবা প্রতারণা করতো মানুষ একদম সামনাসামনি প্রতারণা করতো, ওজনে কম দিত বা এরকম বিভিন্ন ধরনের প্রতারণা কিন্তু যারা করতো সেগুলো সব সামনাসামনি ফিজিক্যালি, ঠিক আছে? তো তাদের কিন্তু এইরকমভাবে তখন আইসিটি না থাকার কারণে তারা একটা আ কি বলবো চিপার ভেতরে বসে তারা কোনো ইল্লিগাল বা অবৈধ কোনো কাজ-কাম কিন্তু করতে পারত না। কিন্তু এখন বর্তমানে তোমার আইসিটি আসার ফলে আ যে কেউ এই যে এই ধরনের ইল্লিগাল কাজ-কাম করতেছে আ এবং সেটা কি লুকিয়ে, রাইট? তো আ তোমার একসময় দেখা যাচ্ছে কেউ যদি তোমার ঘরে চলে আসতো বা বাইরের কোনো ব্যক্তি যেন ঘরে না প্রবেশ করতে পারে বা বাইরের কোনো চুরটা ডাকাত যেন ঘরে প্রবেশ না করতে পারে তার জন্য কিন্তু আমরা কি আ ঘরের ভেতরে তালা লাগাই, তাই না? ঘরের বাইরে তালা লাগাই। সো এই যে আ তালা লাগাই আমরা এটা তো হচ্ছে বাইরের দিকে। কিন্তু এখন আইসিটি আসার ফলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, আমাদের বিভিন্ন ধরনের আম আইডি বা যেকোনো ধরনের ফাইল, ডকুমেন্ট এগুলাতে যাতে অন্য কেউ আ তাদের ইচ্ছামতো প্রবেশ না করতে পারে, আমাদের কোনো সিকিউর বা সিক্রেট কোনো ইনফরমেশন যেমন হতে পারে তোমার ব্যাংকের ডিটেইল, যেমন হতে পারে তোমার আইডি, পাসওয়ার্ড এগুলা যেন কেউ না দেখতে পারে তার জন্য কি করা হয়? লকিং সিস্টেম বা পাসওয়ার্ড সিস্টেম তৈরি করা হয়। ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে কেউ যদি তোমার ঘরে যায় চুরি করার উদ্দেশ্যে, দরজা খুলে যায় তাহলে তোমরা তাকে চোর বলবা। কিন্তু এই যে আ তোমার হচ্ছে আইসিটির যুগে কেউ যদি তোমার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করে, যেই অ্যাকাউন্টটা তোমার, মালিক তুমি, আ তোমার শুধু অ্যাক্সেস তোমার কাছে থাকার প্রয়োজন ছিল। কিন্তু না, অন্য কেউ যদি এটা অ্যাক্সেস করে তাহলে
তাকে চোর বলা হয়, রাইট? তো এই যে চোর, এটাকে যেহেতু এটা ডিজিটালি চোর, সেহেতু তাকে কি বলা হয়? হ্যাকার, ঠিক আছে? আর সে যে পদ্ধতিতে তোমার অ্যাকাউন্টে প্রবেশ করবে, অবৈধ পদ্ধতিতে প্রবেশ করবে, রাইট? সো এই যে অবৈধ পদ্ধতিতে কিভাবে তোমার অ্যাকাউন্টে প্রবেশ করবে, অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবে, অ্যাকাউন্টের যাবতীয় সকল ডিটেল তারা নিতে পারবে, কিংবা এইভাবে তোমাকে ক্ষতি করতে পারবে। তো এই যে পদ্ধতিটা, পুরো পদ্ধতিটাই হচ্ছে কি? হ্যাকিং, ঠিক আছে? তো এই যে হ্যাকিং এর শিকার আইসিটি আসার ফলে, আইসিটি আসার আগে যেমন বাসাবাড়িতে চুরি হতো, ডাকাতি হতো, ঠিক তেমনই আইসিটি আসার পরে ওই চুরি ডাকাতি তো ওর জায়গায় থেকেই গেছে। কিন্তু এই আইসিটি বা তোমার হচ্ছে ডিজিটাল যে সকল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু একটা হিউজ পরিমাণে এই ধরনের ইল্লিগাল কাজ-কাম, অর্থাৎ ইল্লিগাল বলতে কি? যে বিনা অনুমতিতে প্রবেশ করা, বিনা অনুমতিতে কোনো কিছু পরিবর্ধন করা কিংবা ক্ষতি করা, তাই তো? এই ধরনের কাজ-কাম কিন্তু আইসিটি আসার পরে নতুনভাবে দেখা গিয়েছে। তো যেটাকে বলা হচ্ছে হ্যাকিং, এবং এই হ্যাকিং এর শিকার কিন্তু আ কমবেশ অনেক প্রতিষ্ঠান হয়েছে, এবং তারা আ ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। ঠিক আছে? সো এই যে আ হ্যাকিং থেকে বাঁচার জন্য এই হ্যাকিং গুলো আবার কিন্তু মানুষের পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে রোবটে করে থাকে। ঠিক আছে? রোবটে দেখা যাচ্ছে তোমার কোনো একটা ওয়েবসাইটে, আ আচ্ছা, আমরা একটু বোঝার ট্রাই করি। মনে করো একটা ঘর, ঠিক আছে? একটা ঘরে যদি তোমার হচ্ছে অনেক মানুষ আ ঢুকতে থাকে, অনেক মানুষ প্রবেশ করতে থাকে। মনে করো ঘরের সাইজ তোমার অল্প, কিন্তু ওখানে অনেক পরিমাণে লোক প্রবেশ করছে। তাহলে কি আর নতুন কেউ ঢুকতে পারবে? নতুন কেউ কিন্তু ঢুকতে পারবে না ওই ঘরটাতে। ঠিক আছে? আমরা দেখো, এই ঘরের সাইজ মনে করো এতটুকু। আমরা ওই উপর থেকে দেখাচ্ছি। এবার এর ভেতরে তোমার হচ্ছে প্রচুর মানুষ ঢুকতে থাকলো। তাহলে কি ওই ঘরের ভেতরে কিন্তু মানুষ আর ঢোকানো যাবে না। সো আ ঠিক তেমনই তোমার বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলা আছে, বিভিন্ন ধরনের সার্ভার যেখানে আছে, এইখানে যদি তোমার অতিরিক্ত পরিমাণে ইউজার যদি প্রবেশ করে, তাহলে কিন্তু ওইটা কি অনেক সময় ডাউন হয়ে যাবে। তোমরা দেখবা যে যখন রেজাল্ট দেয়, ঠিক আছে? যখন রেজাল্ট দেয় কিংবা আবেদন করার সময় হয়, তখন অনেক লোক মিলে কিন্তু ওই যে রেজাল্ট দেখার চেষ্টা করে কিংবা আবেদন করার চেষ্টা করে। সেই সময় তোমার হচ্ছে ওই ওয়েবসাইটটা কি হয়? ক্র্যাশ করে। তাই না? ক্র্যাশ করে মানে কি? তার মানে ওইখানে প্রবেশ করার জায়গা আর থাকে না। এই কারণে অনেকে কিন্তু ওইটা দেখতে পায় না বা ওইখানে অ্যাক্সেস করতে পারে না। দেখা যাচ্ছে এভাবে ঘুরেই যায় কিংবা এরর দেখায়। তাই না? এর মানে কি? এর মানে তোমার হচ্ছে এই ঘরের ভিতরে যেমন অতিরিক্ত পরিমাণে লোক চলে গেলে যেমন আর কাউকে ধরানো সম্ভব না, ঠিক তেমনই তোমার হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা সার্ভারে পরিমাণের থেকে বেশি লোক যখন চলে যাবে, তখন তাদেরকে কিন্তু ধরানো সম্ভব হবে না। ঠিক আছে? এই যে তাদেরকে যে ধরানো সম্ভব হচ্ছে না, এটাই কিন্তু তোমার হচ্ছে এক ধরনের ট্রাফিক বলা হয়। এটাকে কি বলা হয় মনে রাখবা? এটাকে বলা হয় হচ্ছে ট্রাফিক। ঠিক আছে? ওয়েবসাইটের ট্রাফিক। হ্যাঁ? তো এই যে তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোবট আ তোমার ওই ওয়েবসাইট ভিজিট করে কিংবা সার্ভার ভিজিট করে। এবার এই যে বিভিন্ন ধরনের রোবট যখন ওয়েবসাইট বা সার্ভার ভিজিট করবে, ঠিক আছে? তখন এটাকে কি বলা হয়? DDoS অ্যাটাক, ঠিক আছে? DDoS অ্যাটাক বলা হয়। তো এই যে একটা হ্যাকিং এর একটা টাইপ এটা DDoS অ্যাটাক বলা হয়। সো ও খুব বেশি পরিমাণে যখন রোবট তোমার ওই আম কম্পিউটারের ভেতরে বা সরি সার্ভারের ভেতরে বা ওয়েবসাইটের ভেতরে ঢুকবে, তখন কিন্তু তোমার ওয়েবসাইটটা কি হয়ে যাবে? তোমার ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে যাবে। সো সেইটার জন্য একটা ব্যবস্থা কিন্তু করা যায়। যাতে আমরা কোনো রোবটকে আলাদা করতে পারি। একটা মানুষের থেকে একটা রোবটকে যেন আমরা আলাদা করতে পারি, এবং আমরা যদি চাই শুধু আমরা মানুষকে প্রবেশ করতে দেব, রোবটকে প্রবেশ করতে দেব না। আমরা যদি শুধু মানুষকে প্রবেশ করতে দিই, তাহলে দেখা যাচ্ছে ইউজারের সংখ্যা বা লোক সংখ্যা একটা লিমিটেড পর্যায়ে থাকবে। কিন্তু রোবটের তো সংখ্যার শেষ নেই। সো রোবট কিন্তু অসংখ্য থাকতে পারে বা তোমার সার্ভারটাকে ডাউন করে দিতে পারে। সো আমাদের এখানে একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? রোবটকে আটকাইতে হবে। এখন মানুষ এবং রোবটের ভিতরে নিশ্চয়ই পার্থক্য আমাদেরকে আ জানতে হবে। আমরা যদি মানুষ এবং রোবটের ভিতরে পার্থক্যটা জানি, তাহলে কিন্তু আমরা আ মানুষকে আমরা দেখা যাচ্ছে ওয়েবসাইট বা সার্ভারের ভিতরে ঢোকার প্রবেশ দিতে পারি, এবং রোবটকে আমরা আলাদা করে তাদেরকে বাইর করে দিতে পারি। ঠিক আছে? পেছনে লাথি মেরে। তো আম এটা
করতে হলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটাকে বলা হয় ক্যাপচা। ক্যাপচা জিনিসটা এরকম যে যেটা হচ্ছে তোমার স্টুডেন্ট সরি যেটা হচ্ছে তোমার আম যারা প্রকৃতপক্ষে ইউজার, মানে যারা হচ্ছে মানুষ, হিউম্যান, তাদেরকে ইউনিক ভাবে আলাদা করা যায়। তার মানে এমন কিছু তোমার ছবি দেখানো বা এমন কিছু টেক্সট দেখানো বা নাম্বার দেখানো বা কোনো পাজেল সলভ করানো যেগুলা শুধুমাত্র হিউম্যান করতে পারবে, কোনো রোবটে করতে পারবে না। তো ওয়েবসাইট বা সার্ভারে প্রবেশ করার আগে তারা যদি এরকম ধরনের ক্যাপচা পায়, তাহলে কিন্তু রোবট ওই ক্যাপচাগুলো সলভ করতে পারবে না, এবং তারা পিছিয়ে পড়বে, তারা আর কোনো ক্ষতি করতে পারবে না, বা তারা ট্রাফিক, হাই অতিরিক্ত ট্রাফিক কিন্তু তারা জেনারেট করতে পারবে না। সো সেই সময় শুধুমাত্র মানুষই এই ক্যাপচাগুলা বসিয়ে তারা কিন্তু ওই সার্ভার বা ওয়েবসাইটের অ্যাক্সেস করতে পারবে। তো দেখো SMWM, তাই না, এরকম বোঝা যাচ্ছে, কিন্তু একটা রোবটে কিন্তু জেনারেলি এটা বুঝতে পারবে না, বা এই কারণে ক্যাপচা থাকার কারণে সে ওই সার্ভারে বা ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। আমাদের তো দরকার নেই রোবট প্রবেশ করানোর, রাইট? আচ্ছা, তো আশা করি এই যে ক্যাপচা এটার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, রাইট? আচ্ছা, এখানে দেখো আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসার ফলে কিন্তু অনেক ধরনের মিথ্যাচার বা মিথ্যা তথ্য কিন্তু ছড়িয়ে পড়ছে। এখানে তুমি দেখো, এখানে কিন্তু এই যে গলা লাগানো বোঝাই যাচ্ছে, কিন্তু এখন বর্তমানে তোমার হচ্ছে এআই প্রযুক্তি আসার ফলে কোনটা আসল কোনটা নকল তার কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আসল নকলের ভেতরে পার্থক্য করার কোনো ওয়ে নাই, ইটস টু ডিফিকাল্ট। ঠিক আছে, সো এই জন্য বর্তমানে আমরা আমরা আরো বেশি হুমকির ভেতরে পড়ে গিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু এআই জেনারেটেড কোনো ভিডিও কন্টেন্ট কিংবা কোনো ছবি দেখে সহজে যারা সাধারণ লোক তারা কিন্তু আরো সহজে বিশ্বাস করে নিচ্ছে। তো এআই এর যুগে তথ্য প্রযুক্তির টাইমে, মানে আজ থেকে 2, 3, 4 বছর আগে যে পরিমাণে এরকম ফেক জিনিস ছিল সেগুলো তো মোটামুটি বিশ্বাস করা যেত, বিলিভ করা যেত, কিন্তু এখন এআই আসার ফলে একজন মানুষ যত এক্সপার্ট হোক না কেন, সেই বুঝতে পারছে না, যারা মূর্খ, যারা হচ্ছে তোমার খুব একটা বুঝ নাই, তারা কেমনে বুঝবে, তাই তো? আচ্ছা, এবার দেখো ক্ষতিকর সফটওয়্যার জানার আগে আমাদেরকে বুঝতে হবে সফটওয়্যার এই জিনিসটা কি। তোমার কম্পিউটারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার বলতে হচ্ছে তোমার এই যে যন্ত্রাংশ বা যন্ত্রপাতিগুলা, আর সফটওয়্যার বলতে তোমার এই যে যন্ত্রপাতিগুলা ব্যবহার করে তোমার ভেতরের যে সিস্টেমটা কেমনে চলবে, ঠিক আছে, সেইগুলা ডিফাইন করা বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমাদের কি প্রয়োজন হয়, সফটওয়্যার প্রয়োজন হয়। যে সফটওয়্যার গুলা রান হয় কিসে, হার্ডওয়্যারে রান হয়। ঠিক আছে, তো আমরা এটাকে কিসের উদাহরণ দিতে পারি হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে? মনে করো হার্ডওয়্যার হচ্ছে আমাদের শরীর এবং সফটওয়্যার হচ্ছে আমাদের প্রাণ, আমাদের হচ্ছে চিন্তা, চেতনা, শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার হচ্ছে আমাদের বডি, পুরো মানে হচ্ছে শরীর। ঠিক আছে, তো এটা কম্পিউটার সফটওয়্যার মানে কি, কম্পিউটারের সোল বা কম্পিউটারের আত্মা বা কম্পিউটারের চিন্তা চেতনা বলতে পারো। আর কম্পিউটার হার্ডওয়্যার বলতে কম্পিউটারের যন্ত্রপাতি বা কম্পিউটারের শরীর, দেহ। বুঝতে পারছো? ২ টা উদাহরণ দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বুঝাইছি। আচ্ছা, তো দেখো হার্ডওয়্যার যাই হোক, তো হার্ডওয়্যার গুলাকেও যেমন আমাদের যত্ন নিতে হবে, যেমন আমাদের শরীরের যেরকম যত্ন প্রয়োজন আছে, আমাদের মনেরও কিন্তু সেরকম যত্নের প্রয়োজন আছে, আমাদের বিনোদনের প্রয়োজন আছে, তাই না? মন ভালো রাখার জন্য। তো আমাদের শরীর এবং মনকে যেমন উভয়কেই প্রায়োরিটি দিতে হয়, উভয়ের সুস্থতার কথা আমাদেরকে বিবেচনা করতে হয়, ঠিক তেমনই কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়েরই সুস্থতার কথা বা ভালো থাকার কথা কিন্তু বিবেচনা করতে হয়। তো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, বা আচ্ছা, তোমরা যে গৃহ পাঠশালা অ্যাপে বিভিন্ন ধরনের কুইজ দিতে পারো, আমরা অ্যাডমিনরা কুইজ ক্রিয়েট করে দিতে পারি। তো এটা একটা সফটওয়্যার। ঠিক আছে, অ্যাডমিন থাকবে, একটা ইউজার থাকবে। অ্যাডমিন বিভিন্ন ধরনের আম সার্ভিস এড করবে, যারা ইউজার তারা সেই সার্ভিসগুলাকে ব্যবহার করবে। রাইট? সো এটা একটা সফটওয়্যার। আচ্ছা, তো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এক ধরনের সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, মানে যেইটার উপরে তোমার হচ্ছে সবকিছু চলবে, যেইটার উপরে তোমার সকল সিস্টেম কাজ করবে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে?
অপারেটিং সিস্টেম, মানে সিস্টেমটাকে অপারেট করবে যেটা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে? একটা ব্যবস্থাপনা বা একটা ব্যবস্থার ভেতরে যেটা চলবে। আর তোমার হচ্ছে অফিস ব্যবস্থাপনায়, মানে হচ্ছে তোমার অফিসের জন্য কি, কি কাজ লাগবে? তোমার ডেটা শিট লাগবে, তোমার ওয়ার্ড প্রসেসিং করার জন্য লাগবে, তোমার প্রেজেন্টেশন দেওয়ার জন্য কিছু লাগবে। তো তার জন্য কিন্তু অনেক ধরনের সফটওয়্যার আছে। চলো আমরা তোমাদেরকে কিছু সফটওয়্যার দেখাই। যে সফটওয়্যারগুলা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাইক্রোসফটের কয়েকটা সফটওয়্যার। একটা হচ্ছে এক্সেল। এক্সেল মানে হচ্ছে এটা ডেটা শিট নিয়ে কাজ করে। মানে একটা শিট থাকবে, তোমাদের রেজাল্ট শিট আছে না, বা কারোর তথ্য বা সেবার শিট আছে না, সেটা। তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট মানে কি? পাওয়ার পয়েন্ট মানে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে সকল সফটওয়্যারের প্রয়োজন হয়, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আর ওয়ার্ড মানে কি? লেখালেখির জন্য, ডকুমেন্ট লেখালেখির জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয়, সেই সকল সফটওয়্যার। তো এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আছে, আর এইখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারগুলো চলে কিসে? একটা সিস্টেমে চলে। তো যেই সিস্টেমে চলে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম। আচ্ছা, এবার দেখো, প্রোগ্রামিং মানে এই যে সফটওয়্যারগুলা, এই সফটওয়্যারগুলা ব্যবহার তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হয়? প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামিং করতে হয়। প্রোগ্রামিং করাটা কি? প্রোগ্রামিং করাটা কি? প্রোগ্রামিং কোড লেখাটা কি? প্রোগ্রামিং করাটা হচ্ছে আমাদেরকে কম্পিউটারকে বা তোমার হচ্ছে নির্দিষ্ট নীতিমালার একটা দেখা যাচ্ছে ডকুমেন্ট বলতে পারো। তার মানে যেখানে লেখা থাকবে এইটা করলে সেটা হবে, সেটা করলে এইটা হবে। এইরকম ধরনের বিভিন্ন ধরনের নির্দেশনা লেখা থাকবে। তো এই যে নির্দেশনার যে সমষ্টি, এই নির্দেশনার সমষ্টিই হচ্ছে কি? প্রোগ্রামিং। ঠিক আছে? তার মানে তুমি কম্পিউটারকে নির্দেশ করবা যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে। যেমন আমি আমি যদি F11 চাপি তাহলে এটা ফুল স্ক্রিন চলে যাবে। F11 চাপলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে একটা কমান্ড দিয়ে আমি এই কাজটা করলাম। এটা কি? এটা একটা প্রোগ্রামিং। মানে অলরেডি প্রোগ্রামিং করা ছিল যে তুমি যখন F11 চাপবা তখন তোমার পিসিতে যে সফটওয়্যারটা চলছে সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে? এরকম একটা প্রোগ্রামিং কিন্তু এই সফটওয়্যারের ভিতরে করা ছিল। ঠিক আছে? যার ফলে আমি ওইটা চাপলাম এবং ওই কাজটা হলো। তার মানে কি করলে, কোন বাটন প্রেস করলে বা কোনটা করলে কি কোনটা হবে, এইটার এইটা তুমি যেভাবে সেট করে দিবা, এইটা যে কোড লিখে তুমি আম কম্পিউটারকে নির্দেশনা দিবা, এইটাই হচ্ছে প্রোগ্রামিং। তো এই যে প্রোগ্রামিংটা তোমার যেমন জরুরি তেমন আবার ক্ষতিকরও কিন্তু প্রোগ্রামিং হতে পারে। যেমন তুমি এমন একটা প্রোগ্রাম বানালে যেই প্রোগ্রামটা তোমার কম্পিউটারকে অটোমেটিক রিসেট করে দিবে। মানে কম্পিউটার অন হচ্ছে, অন হওয়ার সাথে, সাথে অফ হচ্ছে। মানে এইভাবে একটা লুপের ভিতরে ফেঁসে যাবে। মানে একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে। ঠিক আছে? এই ধরনের প্রোগ্রামিংও কিন্তু বানানো যায়। সো এই ধরনের প্রোগ্রামিংকে কি বলে? ম্যালওয়্যার। ঠিক আছে? বা ক্ষতিকর সফটওয়্যার। ম্যাল মানে কি? ক্ষতিকর। ঠিক আছে? ম্যালিশিয়াস। ম্যালিশিয়াসের ম্যাল, আর ওয়্যার মানে সফটওয়্যারের ওয়্যার। ঠিক আছে? এই ২ টা মিলে কি তৈরি হয়েছে? ম্যালওয়্যার। তার মানে কি? ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, মানে হচ্ছে যে যেগুলো হচ্ছে ক্ষতিকর। ঠিক আছে? সেই সফটওয়্যারগুলো। যেমন ওই তোমার যে কথাটা বললাম যে বারবার অফ অন এর একটা লুপ তৈরি করা। এরকম একটা প্রোগ্রাম কিন্তু আমরা তৈরি করে দিতে পারি তোমাদেরকে। এখানে আমরা জাস্ট একটা শর্টকাট ক্রিয়েট করব। এখানে শর্টকাট ক্রিয়েট করে ওইটার একটা প্রোগ্রাম আমি তো ওইখানে বসিয়ে দেব। যেটার ফলে তোমার পিসিটা অটোমেটিক শাটডাউন হবে, আবার অন হবে, আবার শাটডাউন হবে, আবার অন হবে। ঠিক আছে? এরকম একটা ক্ষতিকর, মানে খুবই ডেঞ্জারাস কিন্তু জিনিসটা, তাই না? এটাকে কিন্তু সলভ করা সেভাবে যাবে না। মানে আ স সরাসরি কিন্তু সলভ করার কোনো ওয়ে নাই। তো বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আছে, যে ম্যালওয়্যার গুলা বিভিন্ন পারপাজে তৈরি করা হয়, বিভিন্ন কারণে তৈরি করা হয়। মনে করো কেউ চাচ্ছে যে তোমার কম্পিউটারের সকল ডেটা মুছে দিতে। ঠিক আছে? তাহলে সে সেই ধরনের ম্যালওয়্যার বানিয়ে কোন রকম করে তোমার কাছে পাঠিয়ে দিল। হ্যাঁ? ইমেইল করে পাঠিয়ে দিল বা কোনো WhatsApp করে পাঠিয়ে দিল বা কোনোভাবে তোমার কম্পিউটারের ভিতরে ইনজেক্ট করে দিল, পাঠিয়ে দিল। এইবার অটোমেটিক্যালি কিন্তু তোমার ভেতরে, তোমার এই যে পিসির ভেতরে কম্পিউটারের ভেতরে যত ডেটা আছে যাবতীয় সকল ডেটা কিন্তু মুছে যাবে। এটাও কিন্তু সম্ভব। এমনও কিন্তু হয়। ঠিক আছে? এই যে স্ক্রিপ্ট, এইগুলোকে বলা হয় স্ক্রিপ্টিং। মানে তোমার হচ্ছে আ যে বললাম অটো রিসেট দেওয়া। তো ওইটাকে বলা হয় স্ক্রিপ্টিং। আমরা স্ক্রিপ্টিং করতে পারি, করার ফলে তোমার হচ্ছে অটোমেটিক্যালি পিসি শাটডাউন হবে, আবার অন হবে, আবার শাটডাউন হবে। ঠিক আছে? এইরকম একটা লুপের ভিতরে কিন্তু ফেঁসে যাবে। সো আমাদের তোমাদের পিসি দেখবা যে অনেক টাইমে আ কি করছে? হ্যাং করছে বা স্লো কাজ করছে বা অটোমেটিক শাটডাউন হয়ে যাচ্ছে। এটার কারণ এটা হতে পারে যে তোমার আ পিসিতে হয়তো কোনো ম্যালিশিয়াস বা ক্ষতিকর কোনো আ কিছু আছে।
ঠিক আছে? এটা কিন্তু হতে পারে। কম্পিউটারের ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, তারপরে রুটকিস, অ্যালগরিদম মানে এই সবগুলাই হচ্ছে কি ম্যালওয়্যার, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার। এই যে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স তোমাদেরকে এগুলা মাস্ট মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রামগুলো কি, কি? ঠিক আছে? কিলগার, ডায়ালার, তারপরে স্পাইওয়্যার, তারপরে হচ্ছে অ্যাডওয়্যার। এই যে স্পাইওয়্যারটা কি করে? তোমার কম্পিউটারে তুমি কি করতেছো না করতেছো, এটা কিন্তু হ্যাকাররা বা যারা তোমার হচ্ছে তোমার ক্ষতি করতে চায় বা যারা হচ্ছে হ্যাকার, সেই হ্যাকাররা কিন্তু এখান থেকে সহজে কিন্তু সবকিছু তারা দেখতে পারবে। ঠিক আছে? মানে তোমার কর্মকাণ্ডের উপরে নজর রাখতে পারবে যে তুমি আসলে পিসিতে কি করতেছো না করতেছো। ঠিক আছে? আচ্ছা, তো কোনগুলার সংখ্যা বেশি এটা তোমাদেরকে মনে রাখতে হবে ট্রোজান হর্স বা হচ্ছে কি ওয়ার্ম, এগুলা সবথেকে বেশি। ঠিক আছে? এগুলা সবথেকে বেশি। সো আমরা কিন্তু ইদানিং খুব বেশি এরকম প্রবলেম ফেস করি না। ফেস না করার কারণ কি জানো? কারণ হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস। ঠিক আছে? বা অ্যান্টি ম্যালওয়্যার যেটা হচ্ছে উইন্ডোজের সাথে থাকে। দেখো, উইন্ডোজের সাথে থাকে এবং এটা অনেকটা তোমার উইন্ডোজকে প্রোটেক্টেড রাখে। ঠিক আছে? এই যে দেখো, এই যে উইন্ডোজের ভেতরে যে তোমার অ্যান্টিভাইরাস বা থ্রেট প্রোটেকশন গুলা থাকে বা ফায়ারওয়াল, নেটওয়ার্ক প্রোটেকশন গুলা থাকে, হ্যাঁ, অ্যাকাউন্ট প্রোটেকশন গুলা থাকে, মানে বিভিন্ন ধরনের প্রোটেকশন কিন্তু তোমার উইন্ডোজের মধ্যেই দিয়ে রাখছে। এরকম উইন্ডোজ বা অ্যাপেলটা আরো কি অ্যাপেলের যে সফটওয়্যার গুলো এগুলো আরো বেশি সিকিউর। তো এইগুলা কিন্তু আমাদের মোবাইল ফোন বলো কিংবা পিসি বলো এগুলাতে কিন্তু অটোমেটিক্যালি মানে দেওয়া থাকে, অলরেডি দেওয়া থাকে। ঠিক আছে? যাতে করে এই ধরনের ক্ষতিকর ভাইরাসগুলা বা এই ধরনের ক্ষতিকর ম্যালওয়্যার গুলা থেকে যেন আমরা রক্ষা পাই। হ্যাঁ? আচ্ছা, তো এটা কেমন করে কাজ করে? এটাই এটাই কিন্তু এতক্ষণ ধরে আমরা বললাম যে এটা কেমন করে কাজ করে। ম্যালওয়্যারের সংখ্যা অন্যান্য অপারেটিং তুলনায় বেশি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ঠিক আছে? উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু সবচাইতে বেশি। তো তারা চেষ্টা করছে যে এগুলো কমানোর। তার ফলে এই যে তোমাকে দেখালাম ম্যালওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলা। তো এই যে বললাম সিকিউর অনেক কিছু আছে। তোমার ম্যাক আছে, লিনাক্স আছে। ঠিক আছে? এগুলা আরো বেশি সিকিউর আছে। হ্যাঁ? আচ্ছা। তো উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা কিন্তু সবচাইতে বেশি। হ্যাঁ? তো একসময় তোমার হচ্ছে এগুলা অনেক কম ছিল। প্লাস হচ্ছে এগুলার ক্ষতিকর দিক কম ছিল বা খুব বেশি একটা ক্ষতি করতে পারত না। কিন্তু যত ডেভেলপ হচ্ছে এগুলা তত উন্নত হচ্ছে। মানে আমাদের থ্রেট বা আমাদের যে হুমকি এটা কিন্তু আরো বেশি বাড়তেছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো ম্যালওয়্যারের প্রকারভেদ কম্পিউটার ভাইরাস, হ্যাঁ? ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, তারপর হচ্ছে ট্রোজান হর্স। এগুলা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কম্পিউটার থেকে অনেক ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করি। ক্র্যাক বলতে কি মানে যেগুলো দেখা যাচ্ছে টাকা দিয়ে কেনা লাগে না, ফ্রিতে অনলাইনে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায় এভেইলেবল, তাই না? তো ওই যে সফটওয়্যার গুলো ওইগুলোকে বলা হয় ক্র্যাক। ঠিক আছে? ওই যে ক্র্যাক সফটওয়্যার গুলো আমরা যখন আমাদের কম্পিউটারে ইনস্টল করি তখন কিন্তু ওই ওইগুলার ভেতরে অনেক বেশি সম্ভাবনা যে এই ধরনের কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স বা ভাইরাস বা ম্যালওয়্যার থাকার সম্ভাবনা কিন্তু ওইখানে বেশি থাকে। ঠিক আছে? তো এইগুলা কি ধরনের ক্ষতি করলাম? তো বললামই যে তোমার তথ্য সব একেবারে ডিলিটও করে দিতে পারে। তোমার সকল তথ্য তারা আ ব্যবহারও করতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো এই যে বিভিন্ন ধরনের ক্ষতিকর দিকগুলা কিন্তু এখানে অলরেডি আ তোমরা বুঝতে পারছো যে আসলে কতটা ক্ষতিকর। তোমার পিসিটাকে একেবারে নষ্টও করে দিতে পারে। এত ক্ষতিকর। তোমার পিসির ভেতরে তোমার যত কাজ-কামগুলা সেগুলার উপরে নজর রাখতে পারে। তুমি কি করতেছো না করতেছো সবকিছুর উপরে নজর রাখতে পারে। তোমার সকল ফাইল ডিলিট করতে পারে। তোমার সকল সিস্টেম নষ্ট করে দিতে পারে। হ্যাঁ? আ আচ্ছা। কিংবা তোমার যদি কোনো গোপন কোনো তথ্য থাকে যেমন মনে করো ব্যাংক ডিটেইল থাকে। তোমার ব্যাংক থেকে সকল টাকা একেবারে লুট করে নিতে পারে, তুলে নিতে পারে, অ্যাক্সেস করতে পারে তোমার ব্যাংকে। হ্যাঁ? কতটা ভয়াবহ তুমি বুঝতে পারছো। তো এই যে এগুলো আসে কিসের মাধ্যমে? এইগুলো এই যে বললাম যে তুমি অনেক ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করো। ক্র্যাক সফটওয়্যারের ভেতরে ভেতর থেকে আসতে পারে কিংবা কোনো পেন ড্রাইভ ইনপুট বা ইনজেক্ট করার ফলে আসতে পারে। হ্যাঁ? তো অনেকভাবে কিন্তু এগুলা আসতে পারে।
তো এইজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই সব বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা যাবে না। আমাদেরকে আ অন্য কোনো পেন ড্রাইভ ইউজ করা যাবে না। পেন ড্রাইভ ইউজ করতে হলে ওইগুলোকে আগে স্ক্যান করে তারপরে ইউজ করতে হবে। এরকম বিভিন্ন ধরনের কিন্তু আ পদক্ষেপ আছে যেগুলো আমরা নিতে পারি। তো কম্পিউটার ভাইরাস নিয়ে তো আমরা কথা বললামই। কম্পিউটার ভাইরাসও কিন্তু এক ধরনের ম্যালওয়্যার। ঠিক আছে? ম্যালওয়্যার বলতে এরা কিন্তু মানে ডুপ্লিকেট সৃষ্টি করতে পারে। এরা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। প্রতিরূপ সৃষ্টি করে কি করবে? তোমার কম্পিউটার বা পিসির প্রত্যেকটা জায়গায়, সফটওয়্যারের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরা ছড়িয়ে যেতে পারে। তোমার কোনো ফাইলকে কারাপ্ট করে দিতে পারে। তোমার এই যে কথাগুলা বললাম, তোমার কম্পিউটারের গতি কমিয়ে যেতে পারে, হ্যাং করতে পারে, হ্যাঁ? ঘন, ঘন রিবুট হতে পারে। রিবুট মানে অটোমেটিক অফ অন হওয়া। রাইট? আচ্ছা, ভাইরাস ব্যবহারকারী অজান্তে সিস্টেমের ক্ষতি করে থাকে। কিছু, কিছু ভাইরাস ক্ষতি করে না, কেবলমাত্র ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। ঠিক আছে? এর ভিতরে এই যে একটা আ নাম দেখো CIH, এটা একটু মনে রাখবে এমসিকিউ এর জন্য। ঠিক আছে? তো দৃষ্টি আকর্ষণ করতে পারে বলতে যে এটা তোমার অটোমেটিক্যালি দেখা যাচ্ছে কম্পিউটারের ভিতরে পপআপ দেখালো বা তুমি কোনো একটা কাজ করলে সাথে, সাথে তোমার কাজটা রিজেক্ট করে দিয়ে সে নিজের আ পপআপ দেখালো। পপআপ মানে হচ্ছে অটোমেটিক্যালি তোমার সামনে অ্যাপিয়ার হয়ে যাওয়া। ঠিক আছে? তো এই যে ভাইরাসের ইতিহাসটা একটু দেখতে হবে যে তোমার হচ্ছে কখন একেবারে ১ম ভাইরাসের ধারণাটা দেয়। ঠিক আছে? এটা পুনরুৎপাদনশীল মানে কি? উৎপাদনশীল মানে নিজের ডুপ্লিকেট তৈরি করতে পারা। তোমার যেমন বাস্তবের যে ভাইরাস মানে তোমার প্রাণীর দেহে যে ভাইরাস, সেই ভাইরাস যেমন আ উৎপাদনশীল বা তোমার হচ্ছে রেপ্লিকেট করার ক্ষমতা রাখে, এই যে কম্পিউটার ভাইরাস এটাও কিন্তু রেপ্লিকেট করার ক্ষমতা রাখে। হ্যাঁ? আচ্ছা, ARPANET এ ক্রিপার ভাইরাস, তারপর হচ্ছে রিপার। ওকে? সো ভাইরাসের বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখো। ভাইরাসের বিভিন্ন ধরনের প্রকারভেদ যে ২ ভাগ করা যায়। হ্যাঁ? একটা হচ্ছে আ কি অনিবাসী ভাইরাস, নন রেসিডিয়ান, অন্যদিকে আরেকটা হচ্ছে নিবাসী ভাইরাস। ঠিক আছে? তার মানে একটা তোমার হচ্ছে আ কিছু নির্দিষ্ট কাজ করার জন্য তোমার কম্পিউটারে বা পিসিতে থাকবে। আবার আ সেটা প্রয়োজনে বা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে আ ওটা নিষ্ক্রিয় হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে ভাইরাসটা তোমার পিসিতে থাকবে এবং সেটা স্থায়ীভাবে তোমার পিসিতে থেকে যাবে। which is very dangerous, রাইট? আচ্ছা। তো কোড চালাতে তোমার মেমোরি লিখতে সক্ষম হয়। মানে যেগুলা বললাম যে ডুপ্লিকেট করার জন্য এরা নিজেরাই কিন্তু প্রোগ্রাম করতে পারে। নিজেরাই এডিট করতে পারে, নিজেরাই লিখতে পারে। নতুন, নতুন আ ভাইরাস কিন্তু এরা নিজেরাই তৈরি করতে পারে। which is very আ অ্যালার্মিং, রাইট? আচ্ছা। তারপরে ম্যালওয়্যার থেকে ব্যবহার মানে এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা বলে দিয়েছি। আ আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে যেগুলো তোমার কিন্তু পিসিতে অটোমেটিক্যালি দেওয়া থাকে। তোমরা যদি উইন্ডোজটাও যদি ক্র্যাক না করো, তাইলে কিন্তু তোমার পিসিতে কিন্তু অটোমেটিক্যালি এগুলা থাকবে, হ্যাঁ? তো উইন্ডোজ তুমি যদি ক্র্যাক করে ব্যবহার করো তাইলে কিন্তু আ আর হবে না, হ্যাঁ? আচ্ছা, উইন্ডোজ ক্র্যাক করলে আর কোনো ওয়ে নাই। তোমার হচ্ছে যে ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলোও কাজ করবে না। তো উইন্ডোজ অবশ্যই কি করতে হবে আমাদের কিনে ব্যবহার করতে হবে। হ্যাঁ? অথেন্টিক সোর্স থেকে কিনে আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো অনলাইন পরিচয় এবং তার নিরাপত্তা। অনলাইনে কিন্তু আমাদের অনেক দেখা যাচ্ছে ফেক আইডি থাকে, তাই না? নকল নাম থাকে। তোমরা তো ফেক আইডি দেখছো, তাই না? একজন কিন্তু আরেকজনের নামে আইডি খুলতে পারে। তো এই যে তোমার হচ্ছে ফেক আইডি বা অন্যের নামে আইডি খোলা এগুলা কিন্তু আ খুব একটা ভালো কাজ না। অনলাইনের ভেতরে কিন্তু খুব একটা লিগাল একটা কোনো কাজ হলো না। ঠিক আছে? তো এগুলা থেকে বিরত থাকতে হবে কিংবা কোনো ফেক আইডিতে কোনো মিস ইনফরমেশন দিচ্ছে কিনা এই বিষয়েও আমাদের অবগত থাকতে হবে। মানে কোনো এই অনলাইনে কোনো তথ্য দেখে আমাদেরকে বিশ্বাস করলে চলবে না। আমাদেরকে আসলে যাচাই-বাছাই করতে হবে। যে যেখান থেকে এগুলা বলছে সেটা আসলে কতটা অথেন্টিক। হ্যাঁ? তো তোমাদের ইমেইল আছে। সবার দেখা যাচ্ছে একেকটা করে ইমেইল আছে কিংবা তোমার হচ্ছে সাইট বা তোমার হচ্ছে তোমার প্রোফাইল আছে, রাইট? আ তো এই যে তোমার ইমেইল হোক কিংবা তোমার প্রোফাইল হোক, এই সবগুলোই হচ্ছে একেকটা আইডেন্টিটি। তোমাদের হচ্ছে অনলাইন জগতে নিজেদের আইডেন্টিটি। ঠিক আছে? তো এই আইডেন্টিটিটাকে তোমাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। গোপনীয়তা রক্ষা করতে হবে। কেউ যদি তোমার ইমেইল পেয়ে যায়, ইমেইল পেয়ে গিয়ে সে যদি ওই ইমেইলটা ব্যবহার করে কোনো ইল্লিগাল কাজ-কাম করে, তাহলে কিন্তু তুমি জেলে যাবা।
কেউ যদি তোমার আইডি হ্যাক করে নিয়ে সেই আইডি ব্যবহার করে কোনো অপপ্রচার বা কোনো ইল্লিগাল কাজ করে, তোমার আইডি ব্যবহার করে, তাহলে কিন্তু জেলে যাবা তুমি। বুঝতে পারছো? আচ্ছা, তো পাসওয়ার্ডটা কেমনে কেমনে লিখতে হয়? তোমার পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য কিন্তু হ্যাকাররা অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করেন। সেখানে সবথেকে কমন যে সকল পাসওয়ার্ড গুলা, সেইগুলা কিন্তু খুব সহজে হ্যাকাররা অনুমান করতে পারে এবং তারা সেটা তোমার হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যমে খুব সহজে কিন্তু তোমার হ্যাক করে নিতে পারে তোমার আইডিটা। ঠিক আছে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদেরকে এমন কিছু চুজ করতে হবে যেগুলা মানে কেউ কল্পনাও করতে পারবে না। তাই বলে এমন না যে তোমার মনে থাকবে না। তোমার অবশ্যই এটা মনে রাখতে হবে। কোথাও লিখেও রাখা যাবে না। ঠিক আছে? তুমি যখন এইরকম পাসওয়ার্ড ব্যবহার করবা যেগুলা খুবই কমন, যেগুলা গেস করা খুবই সহজ, ঠিক আছে? এরকম পাসওয়ার্ড যখন ব্যবহার করবে তখন কিন্তু খুব সহজে তোমার আইডিটা হ্যাক হয়ে যাবে। সো এই ধরনের পাসওয়ার্ড কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করতে হবে। ছোট হাতের, বড় হাতের লেখা বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করতে হবে। তার মানে তুমি যদি ছোট হাতের লেখো, শুধু ছোট হাতেরই যদি লিখে যাও তাহলে কিন্তু এটা খুব একটা প্রোটেক্টেড হবে না। তোমার ছোট হাতের এবং বড় হাতের মিক্স করে লিখতে হবে, হ্যাঁ? ওকে। তো এটা এটা কি বুঝতে পারছো তোমরা? যে আ ছোট হাতের এবং বড় হাতের এটা মিক্স করে দেওয়ার কারণটা কি? আমরা যদি শুধু ছোট হাতের দিই তাহলে ওইটা গেস করা এবং ওইটাকে এপ্লাই করা কিন্তু সহজ হবে। কিন্তু আমরা যদি ছোট হাতের এবং বড় হাতের মিক্স করে দিই তাহলে ওইটা গেস করা তো দূরের কথা, এপ্লাই করাও কিন্তু অনেক বেশি টাফ এবং ডিফিকাল্ট হয়ে যাবে। সো ছোট হাতের এবং বড় হাতের তুমি যখন ব্যবহার করতেছো তখন কিন্তু এইখানে তুমি ২৬ টা না, ২৬ দুগুণে কত? তুমি এখানে ৫২টা লেটার এর এক্সেস কিন্তু তোমাকে করতে হচ্ছে। ঠিক আছে? তার মানে এটা কত বেশি সিকিউর তোমার ছোট হাতের এবং বড় হাতের ব্যবহার করার। সো তুমি যখন পাসওয়ার্ড ক্রিয়েট করবা তখন কিন্তু এটা মাথায় রাখবা যে তোমার পাসওয়ার্ডের ভেতরে যেন ছোট হাতেরও থাকে এবং বড় হাতেরও থাকে। তাহলে এটা near than impossible হয়ে যায়। আরো যদি তুমি শক্তিশালী করতে চাও তাহলে এর ভেতরে তুমি অনেক কিছু ব্যবহার করতে পারবা। কোনো শব্দ, বাক্য, হ্যাঁ? বিভিন্ন ধরনের লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিভিন্ন ধরনের নাম্বারস ব্যবহার করতে পারবা অ্যান্ড প্রতীকস মানে প্রতীক বলতে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে পারবা যেমন স্টার, হ্যাশ কিংবা এট দ্য রেট, হ্যাঁ? বা বিভিন্ন ধরনের প্রতীক কিন্তু আছে। অনেক, অনেক প্রতীক আছে। তো সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবা। তো অনেক ওয়েবসাইটে দেখবা যে তোমার পাসওয়ার্ড কতটা স্ট্রং হলো নাকি কতটা নরমাল বা স্ট্যান্ডার্ড হলো এটা কিন্তু বলে দিচ্ছে। তাই না? তো এটা যেহেতু ওইটাতে তুমি দেখতে পাচ্ছ বা ওইটা যেহেতু তোমার বলে দিচ্ছে, সেহেতু কিন্তু এটা একটু ইজিয়ার হয়ে যায় আমাদের জন্য বোঝা যে আমার তৈরিকৃত পাসওয়ার্ডটা আসলে কতটা স্ট্রং হয়েছে। হ্যাঁ? তো তুমি যখন কোনো সাইবার ক্যাফেতে বা অন্য কোনো ডিভাইসে বা অন্যের কোনো ডিভাইসে তোমার এই সকল আইডি, পাসওয়ার্ড এগুলো লগইন করবা, সেক্ষেত্রে কিন্তু ভেরি কেয়ারফুলি সেগুলা লগইন করবা যেন তার যে ডিভাইস ওইটা যেন ওইটাতে যেন এগুলা কিন্তু না থাকে। তোমার পাসওয়ার্ডটা থেকে না যায় বা তোমার আইডিটা থেকে না যায়। এটা খেয়াল করবা, হ্যাঁ? আচ্ছা, তো অনেক ধরনের পাসওয়ার্ড ম্যানেজার থাকে। তোমার Chrome এ দেখবা একটা পাসওয়ার্ড ম্যানেজার আছে যেখানে তোমার পাসওয়ার্ড গুলো সব তোলা থাকে। যেমন Google এরও কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার থাকে। হ্যাঁ? আমার সকল পাসওয়ার্ড দেখা যাচ্ছে Google ম্যানেজারে আছে। হ্যাঁ? বা নিয়মিত তোমার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। দেখা যাচ্ছে প্রত্যেক মাসে তুমি পাসওয়ার্ড পরিবর্তন করলে। এটা একটা ভালো চর্চা। হ্যাঁ? আচ্ছা, তো কম্পিউটার হ্যাকিং। তো হ্যাকিং বলতে কি? হ্যাকিং বলতে হচ্ছে তোমার এই যে পাসওয়ার্ড না, তোমার পাসওয়ার্ড দেখা যাচ্ছে খুবই নরমাল, খুবই সিম্পল। দেখা যাচ্ছে তোমার নাম দিয়ে তৈরি হয়েছে তোমার পাসওয়ার্ডটা কিংবা তোমার জন্ম তারিখ দিয়ে তৈরি হয়েছে তোমার পাসওয়ার্ডটা কিংবা তোমার বাবা-মায়ের নাম দিয়ে তৈরি হয়েছে, কোনো প্রিয় মানুষের নামে তৈরি হয়েছে। সো এই ধরনের পাসওয়ার্ড কিন্তু বোঝা, আইডিয়া করা, অনুমান করা কিন্তু মোর দ্যান ইজিয়ার। ঠিক আছে? সো আম এগুলা অনুমান করে হ্যাক করা এটা কিন্তু খুবই, খুবই সহজ। দেখা যাচ্ছে কেউ তোমার পাসওয়ার্ড জেনে গেল, সে তোমার আইডিতে অ্যাক্সেস করলো। শুধু আইডিতে অ্যাক্সেস করে তোমার তথ্যগুলা যে সে পড়বে বা সে তোমার গোপনীয়তা সে জেনে যাবে, শুধু এতটুকু না। তোমার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। সেই আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইল্লিগাল কাজ করতে পারে। হ্যাঁ? তো অনেক কিছু করতে পারে যেগুলো কিন্তু আমরা অলরেডি বলছি। সো এই তো। আ তোমার যত ধরনের হ্যাকিং আছে। হ্যাকিং মানে তো বুঝতে পারছোই নিশ্চয়ই। দেখা যাচ্ছে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কোনোভাবে তারা হ্যাকিং করে বের করলো। এবার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করলো। হ্যাক করে তোমার ব্যাংকের সকল টাকা, পয়সা সবকিছু তুলে নিল।
ঠিক আছে? এইটা হচ্ছে সবথেকে ভয়ংকর আরকি, তাই না? তাছাড়া আর কি আমাদের কি এমন ইনফরমেশন আছে বা ডেটা আছে যেগুলো কেউ জানলে আ আমাদের সমস্যা? I think এমন কিছু নাই। আচ্ছা, হ্যাকারদের ক্র্যাকার হিসেবে চিহ্নিত করতে পছন্দ করেন কেন? তারা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত মানে ক্ষতি করতে পারে তোমার। হ্যাঁ? আচ্ছা, ওয়েবসাইটে বিনা অনুমতিতে প্রবেশ করা এটাকে হ্যাকার বলে। আচ্ছা, তো হ্যাকারদের ভিতরে তোমার নানা ধরন থাকে, হ্যাঁ? তো ওই যে আমি বললাম, দেখা যাচ্ছে কেউ শুধুমাত্র তোমার গোপনীয়তা জানার জন্য হ্যাক করছে, হ্যাঁ? তাহলে সে তোমাকে কিন্তু কিছু করে নাই। সে জাস্ট গ্রে হ্যাট হ্যাকার। আর দেখা যাচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার কাকে বলে? যে তোমার কোনো ক্ষতি করবে না। যে তোমার ত্রুটি বিচ্যুতি আ সিস্টেমের ত্রুটি বিচ্যুতি খোঁজার জন্য তোমার সিস্টেমটাকে হ্যাক করছে। সে কি হোয়াইট হ্যাট হ্যাকার, যে একটা ভালো উদ্দেশ্যে হ্যাক করছে। ভালো-মন্দ উদ্দেশ্যেও কিন্তু হ্যাক করা হয়। হ্যাঁ? আ দেখা যাচ্ছে তালা কতটা জাবদা হইছে এইটা যদি হাতুড়ি মেরে পরীক্ষা করা হয়, তাহলে কি ওইটা খারাপ কাজ না, ওইটা কিন্তু ভালো কাজ। এবং আ যারা এটা করে তারা কিন্তু চোর না, তারা কিন্তু ভালো মানুষ। তারা হচ্ছে কি হোয়াইট হ্যাট হ্যাকার। ঠিক আছে? যে তোমার সিস্টেমটা আসলে সুরক্ষিত কিনা এটা তারা যাচাই করে নেয়। তো যাচাই করে তোমাকে জানাবে এবং ইমপ্রুভমেন্ট এ তোমাকে হেল্প করবে। সো তারা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার বা এথিক্যাল হ্যাকার তাদেরকে বলা হয়। ঠিক আছে? এদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয়। আর দেখা যাচ্ছে যারা তোমার অনেক বড় থেকে বড় ধরনের কোনো ক্ষতি সাধন করবে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে ব্লাক হ্যাট হ্যাকার। তো দেখো, আ হ্যাকিং করার জন্য তাকে কি ৫ বছরের কারাদণ্ড বা ৳৫০,০০,০০০ জরিমানা শাস্তি কিন্তু দেয়া যেতে পারে। হ্যাঁ? তো বিভিন্ন ধরনের সাইবার অপরাধ কিন্তু সংগঠিত হইছে। তোমরা দেখবা যে আ আ মানে কত ডেঞ্জারাসলি এই সাইবার অ্যাটাক গুলা হইছে। কত তারিখে এটা একটু মনে রাখবা এবং কোথায় ঘটেছে এবং কি ঘটেছে। ঠিক আছে? কোথায় ঘটেছে, কি ঘটেছে আ এটা খুব ভালোভাবে আ তোমার হচ্ছে মনে রাখতে হবে। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ঠিক আছে? দেখো, বাংলাদেশের ব্যাংকে একটি চুরি সংঘটিত হয়েছিল যা বাংলাদেশ ব্যাংক সাই সাইবার হাইস্ট নামে পরিচিত। আচ্ছা, তারপরে হ্যাকারদের সুইফট বা সোশ্যাল ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনাল ব্যাংক ফাইন্যান্স নেটওয়ার্কে তোমার হচ্ছে প্রায় $১ বিলিয়ন তোমার হচ্ছে চুরি হয়ে যায়। এছাড়াও হ্যাকিং এর কিন্তু প্রচুর পরিমাণে ঘটনা আছে। এখানে দেখো, এখানেই কত ধরনের ঘটনা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? তো ইন্টারনেটের আরো এখানে কিছু আ ক্ষতিকর ব্যবহার তোমরা দেখতে পারবে, যে কেমনে বোম বানাইতে হয়, কেমনে মানুষ মারতে হয়। এই ধরনের ইল্লিগাল আ জিনিসপত্র কিন্তু ইন্টারনেট থেকে অনেকে শেখে, শিখে তারা সেই ধরনের কাজ-কাম করে। সো আমাদেরকে অবশ্যই এইসব থেকে বিরত থাকতে হবে। এখন কিন্তু তোমরা যদি সার্চ দাও যে কিভাবে বোম বানাইতে হয়, সাথে কিন্তু তোমার ওই যে ইন্টারপোল বা যারা আ তোমার সাইবার সিকিউরিটির সাথে জড়িত তারা দেখতে পারবে যে এইরকম ধরনের সার্চ কারা করতেছে। ঠিক আছে? সো এইসব ধরনের সার্চ কিন্তু দিও না। পুলিশ অটোমেটিক্যালি দেখবা তোমার গেটের সামনে। আচ্ছা। তারপরে দেখবা আ স্প্যাম বলতে কি বোঝায়? যে তোমার দেখা যাচ্ছে অনেকে তোমার WhatsApp এ দেখা যাচ্ছে নিজেদের অনেক ধরনের নাম্বার-টাম্বার তারা হচ্ছে আ উম আলতু-ফালতু নাম্বার দিয়ে বিভিন্ন ধরনের মেসেজ-টেসেজ তোমাদেরকে করবে। কিংবা তোমাদের মোবাইলের মেসেজ অপশনে দেখবা যে আপনি এত টাকা জিতেছেন, আপনি এই হইছেন, সেই হইছেন, লটারি জিতে গেছেন। হ্যাঁ? এই ধরনের স্প্যামিং মেসেজ কিন্তু আসে। স্প্যামিং মেসেজ বলতে তোমার হচ্ছে অপ্রয়োজনীয়, হ্যাঁ? অপ্রয়োজনীয় বা আপত্তিকর, বা হচ্ছে যেগুলা তোমার জন্য প্রয়োজনীয় না, যেগুলো তোমার দরকারি না, আ যেগুলা তোমার কাজে লাগবে না কিংবা তোমার জন্য বিরক্তিকর, সেগুলাকেই বলা হয় কি? স্প্যামিং, হ্যাঁ? তারপর প্রতারণা। প্রতারণা বলতে বোঝাই হচ্ছে তুমি তোমার ভুল পরিচয়, ভুল তথ্য দিয়ে কাউকে আ প্রতারিত করতে পারো। দেখা যাচ্ছে একজন আর্মি বা সেনাবাহিনী সেজে অনেক মেয়েদের সাথে কিন্তু প্রতারণা করছে। প্রতারণা বলতে তাদের কাছে অনেক টাকা নিছে। অনেকভাবে কিন্তু প্রতারণা করছে। আপত্তিকর তথ্য প্রকাশ মানে হচ্ছে এমন আ ভাবে তোমার তথ্য আ দেওয়া যাতে করে তোমার শত্রু তৈরি হতে পারে। হ্যাঁ? আ যাতে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। আচ্ছা, হুমকি প্রদর্শন করা। হুমকি প্রদর্শন করা বলতে তোমার হচ্ছে আ থ্রেট দেওয়া। বিভিন্নভাবে তাকে কাউকে থ্রেট দেয়া যেতে পারে। হ্যাঁ? বা নানাভাবে, যেমন কেউ দেখা যাচ্ছে তোমাকে আ হুমকি দিল। মেসেজে হুমকি দিল যে, "তুই আয়, ওইখানে আয়, হ্যান-ত্যান কর, ত্যান কর।" হ্যাঁ? এভাবে ভয়-টয় প্রদর্শন করল। সেটাও কিন্তু আ অনলাইন জগতে একটা খুবই আ
মানে বড় ধরনের একটা ক্ষতিকর একটা বিষয়। ঠিক আছে? তারপর সাইবার যুদ্ধ। সাইবার যুদ্ধ মানে হচ্ছে আ তোমার কোনো একটা দল গোষ্ঠী তোমার ইন্টারনেটে বা অনলাইনের মাধ্যমে কোনো অপপ্রচার চালাচ্ছে বা কাউকে হেয় মন্য করছে, কিংবা বড়সড় ধরনের হ্যাকিং করছে, কোনো ধরনের সাইবার অ্যাটাক দিচ্ছে। হ্যাঁ? এইসব হচ্ছে সাইবার যুদ্ধ। এবার দেখো দুর্নীতি নিরসনের জন্য কিন্তু আম আমাদের আইসিটিটা অনেক আ আ ডেভেলপ করছে, যে আমাদের এই যে আর্থিক লেনদেনের সময় আমরা বিভিন্ন অনেক সিকিউরিটি কিন্তু এখানে এড হইছে। হ্যাঁ? অনেক সিকিউরিটি যুক্ত হইছে। তো আবার এখানে ভেরিফাই সিস্টেম আছে অনলাইনে। সো কেউ চাইলেই তার কোনো ফেক ডকুমেন্ট দিতে পারবে না। চাইলে কেউ উল্টোপাল্টা ডকুমেন্ট বানিয়ে সেগুলো কাজে লাগাতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলা, এগুলা কিন্তু আ অহরহর হরহামেশা হয়েই থাকছে। হুম? আচ্ছা। তো ভেরিফাই করা, যেমন মনে করো কেউ তোমাকে আইডি কার্ড দিল বা তুমি কারো কাছ থেকে আইডি কার্ড নিলে তার কোনো একটা সেফটির জন্য। আ কিন্তু সে তোমাকে ভুল আইডি কার্ড বানিয়ে দিছে। তুমি কি করবে? ওইটাকে যাচাই করবা। যাচাই করে তারপরে করবা। যাচাই করবা কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, আইসিটির মাধ্যমে। তাই না? আচ্ছা, তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন বলতে যে তুমি সরকারি বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এখান থেকে পাবা। যেমন বিশেষ করে বই, নকশা, মানচিত্র, চুক্তি, হ্যাঁ? লগ বই, আদেশ, বিজ্ঞপ্তি, এগুলো কিন্তু সরকার প্রোভাইড করছে। সরকার প্রোভাইড করছে বিভিন্ন ধরনের এই ধরনের ইনফরমেশন গুলা। যেই ইনফরমেশন গুলা কিন্তু তুমি এই ওয়েবসাইট থেকে পাবা, infocom.gov.bd, হ্যাঁ? তো এই যে তথ্য কমিশন, এইখান থেকে কিন্তু তুমি সব ধরনের তথ্য পাচ্ছ। দেখা যাচ্ছে তোমার বাড়ির দলিল হারিয়ে গেছে। তুমি কিন্তু চাইলেই অনলাইন থেকে ওই দলিলটা কিন্তু কপি করে নিতে পারবা, কিংবা তুমি কোনো আইন বা নিয়ম কানুন জানতে চাচ্ছ, সেগুলোও কিন্তু সহজেই বের করে নিতে পারবা। সো একটা তথ্য আইন আছে, যে তথ্য আইন অনুযায়ী আ বাংলাদেশের যারা নাগরিক তারা চাইলেই সরকার থেকে তথ্য আ নিতে পারে। সো এই তো। এই ছিল হচ্ছে আমাদের ৩য় অধ্যায়ের মেইন যে আলোচনাগুলা আমরা যেগুলা করলাম, বিশেষ করে প্র্যাকটিক্যাল লাইফ এ এপ্লাই করার জন্য। তোমরা এখানে জানতে পারলে যে দুর্নীতি নিরসন। দুর্নীতি নিরসনে কেমনে কি করতে হয় সেইগুলা। আমরা কিন্তু দুর্নীতিটাকে একসময় চাপা দেওয়া যেত, ধামাচাপা দেওয়া যেত। কিন্তু এখন কিন্তু আইসিটির কল্যাণে সেইটা আর ধামাচাপা দেওয়া সম্ভব না। তারপরে তোমরা দেখলে হচ্ছে অনলাইনে যে সাইবার অপরাধগুলা, সেই অপরাধগুলা কিন্তু তোমরা এখানে আ দেখতে পেলে, হ্যাঁ? আচ্ছা, এছাড়াও তোমরা এখানে কম্পিউটার হ্যাকিং সম্পর্কে দেখতে পাবে যে কিভাবে হ্যাক করা হয়, তাই না? বিশেষ করে পাসওয়ার্ড যদি তোমার দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আর পাসওয়ার্ডকে কিভাবে শক্তিশালী করা হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এগুলো কিন্তু এমসিকিউ তে থাকতে পারে বা সিকিউ তেও থাকতে পারে, হ্যাঁ? তারপরে তোমার যে অনলাইনে তোমার যে পরিচয়, সেই পরিচয়টা কি ইমেইল হতে পারে, কিংবা জিমেইল হতে পারে, কিংবা তোমার কোনো আইডি হতে পারে, অনলাইন আইডি হতে পারে। সেটা কি? তোমার একটা পরিচয়। তো ওইটাকে কেমনে সেফ রাখতে হবে, কেমনে সিকিউর রাখতে হবে, এটা কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ? আচ্ছা, ম্যালওয়্যার থেকে নিষ্কৃতির উপায়। আমরা কিভাবে ম্যালওয়্যার থেকে বাঁচবো? কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করব। আমরা আ কোনো পেন ড্রাইভ-টেন ড্রাইভ এগুলা আমরা ব্যবহার করব না। তাই না? আ কিংবা কোনো অপ্রীতিকর কোনো ফাইল আমরা ওপেন করব না। হ্যাঁ? বা যেটাই ওপেন করব আমরা সেটাকে ১ম এ স্ক্যান করে নিয়ে তারপরে ওপেন করব। তাই তো? তারপর বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু আমরা দেখলাম, যে ভাইরাসগুলা দেখা যাচ্ছে থাকে, আ স্থায়ীভাবে তোমার থেকে যায়, হ্যাঁ? আবার কিছু ভাইরাস আছে যেগুলা সময়ের সাথে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে ভাইরাসের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ইতিহাসটা খুব ভালোভাবে পড়বা। বিশেষ করে এই যে কিছু সাল আছে, ইতিহাস থেকে এই সালগুলা তোমার কিন্তু আ জানা জরুরি, হ্যাঁ? এই সালগুলা কিন্তু জানা জরুরি। তারপরে তোমার হচ্ছে আ ভাইরাস বা ম্যালওয়্যার এর প্রকারভেদ। তার ভিতরে আসে কি? কম্পিউটার ভাইরাস। তো ম্যালওয়্যার বলতে বোঝায় হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার, যেগুলো তোমার কম্পিউটারকে ক্ষতি করবে, তোমার সিস্টেমকে ক্ষতি করবে, হার্ডওয়্যারকে ক্ষতি করবে, এমন। হ্যাঁ? আচ্ছা। তারপরে আ ক্ষতিকর সফটওয়্যার সম্পর্কে তোমরা জানো যে এটাকে কি বলা হয়? ম্যালওয়্যার, ম্যালিশিয়াস সফটওয়্যার। এর সংক্ষিপ্ত ফর্ম কি? ম্যালওয়্যার। ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্যাপচা কেন ব্যবহার করা হয় সেটা জানতে পারলে। যাতে করে কি? রোবট আ বা কোনো বট যেন প্রবেশ না করতে পারে। একটা
মানে খুব বেশি বটের ট্রাফিক হয়ে গেলে কিন্তু তোমার সার্ভারের জন্য, তোমার ওয়েবসাইটের জন্য অনেক বড় ক্ষতি। এজন্য যেন বট প্রবেশ না করতে পারে, কেবলমাত্র মানুষ প্রবেশ করতে পারে, হিউম্যান প্রবেশ করতে পারে। তার জন্য আমাদেরকে বট আর হিউম্যানকে কি করতে হবে? পার্থক্য করতে হবে। সো পার্থক্য করার জন্য কিন্তু এই ক্যাপচা এই সিস্টেমটা কিন্তু ব্যবহার করা হয়। তো এই তো ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের সামগ্রিকভাবে আলোচনা। আশা করি চমৎকারভাবে তৃতীয় অধ্যায়টি সম্পূর্ণরূপে বুঝতে পারছো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।